সবাইকে স্বাগত নুপুরের গল্প থেকে। নুপুরের গল্পের ঠেক। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের ছিনিয়ে খায়নি কেন। দলে দলে মরছে, তবু ছিনিয়ে খায়নি কেন জানেন বাবু? একজন নয়, 10 জন, শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে বরবাদ হয়ে গেছে। ভিক্ষের জন্য হাত বাড়িয়েছে, ফ্যান চেয়ে কাতরেছে, কিন্তু ছিনিয়ে নেবার জন্য, কেড়ে নেবার জন্য হাত বাড়ায়নি। অথচ হাত বাড়ালেই পায়। দোকানে থরে থরে সাজানো রয়েছে খাবার। সামনে রাস্তায় ধর্না দিয়েছে ফেলে দেওয়া ঠোঙার রসটুকু, খাবারের কণাটুকু চাটবার জন্য। হাট বাজারে রয়েছে ফলমূল, তরিতরকারি, দোকানে আড়তে চাল, ডাল, তেল, নুন। লুকোনো গুদোমে চালের পাহাড়। বড়লোকের ভাড়ারে 10-20 বছরের ফুটফুট কথাটা চালু হয়েছে। বাবু, আপনাদের কল্যাণে। ভোৎকা গায়ের হোৎকা তাঁতিও জানে কথাটা আর কথাটার মানে। গরিব মুখে উঠে যে চাল, ডাল, তেল, নুন গুদোম থেকে গুদোমে কেনা বেচা হয়ে চালান যায়, তাকে বলে ফুড। মাছ, মাংস, দুধ, ঘিও ফুড বটে। 10টা জিনিসের 10টা নাম বলতে লিখতে কষ্ট হয় বলে আপনারা ফুড চালিয়েছেন, চেঁচিয়েছেন ফুড সমস্যার বিধান চাই। তা অত কষ্টে কাজ কী ছিল? ফুড না বলে চাল বললেই হতো। শুধু চাল কাড়া কাড়া, পোকায় ধরা, যেমন হোক চাল। মাছ, মাংস, দুধ, ঘি, তেল, নুন, এসব 10টা জিনিস তো চায়নি যারা না খেয়ে মরেছে। শুধু 2টি চাল দিলে হতো তাদের। ফুডের জন্য মাথা না ঘামিয়ে। গাছে পাতা আছে, জঙ্গলে কচু আছে, তারা মরতো না। রোজ 2টি আসেদ্ধ শুকনো চাল চিবিয়ে খেলেও মানুষ মরে না। আপনি মানবেন না, কিন্তু সত্যি মরে না বাবু। যত নেতিয়ে যাক, ধুক ধুক প্রাণটা নিয়ে জীবন্ত থাকে। চালার বাইরে ক্ষেত খামার, আমজাম, কাঁঠাল ঘেরা খড়ো ঘরগুলিতে বেলা শেষে ছায়া গাঢ় হয়ে যাচ্ছিল সন্ধ্যায়। উবু হয়ে বসে আনমনে যোগী জোর টানে তামাকের ধোঁয়ায় বুক ভরে নিয়ে আস্তে আস্তে ধোঁয়াটা বার করে দিতে থাকে। সামনেই টানছে, তামাক আড়াল খোঁজেনি, একটু পিছু ফিরে বা একটা ঘরেও বসেনি। এটা লক্ষ্য করবার বিষয়। তামাক সেজে আগে অবশ্য আমাকেই বাড়িয়ে দিয়েছে, ডান হাতে থেলো হুকোটা ধরে, বা হাতে সেই হাতের কোনোই ছুঁয়ে থেকে। জলহীন হুকোয় অত কড়া তামাকে তপ্ত ধোঁয়া টানবার ক্ষমতা প্রথম বয়সে ছিল, এখন আর পারি না। সিগারেট ধরিয়ে যোগীকেও একটা অফার করেছিলাম। মৃদু হেসে সিগারেটটা নিয়ে সে গুজেছিল কানে। শুনেছিলাম সে নাকি নামকরা ডাকাত, তার নামে লোক ভয়ে কাঁপে। যেরকম কল্পনা করেছিলাম চেহারাটা মোটেই মেলেনি তার সঙ্গে। বেটে খাটো লোকটা, শরীরটা খুব শক্তই হবে, আর কিছুই নয়। বাবরি ছাটা ঝাঁকড়া চুল পর্যন্ত নেই। জেলে হয়তো কেটে দিয়ে থাকবে কদম ছাট করে, এখনও বড় হবার সময় পায়নি। এদেশের রণপাচড়া, লাঠি ঘুরিয়ে বুলেট ঠেকানো, নোটিশ দিয়ে ধনী জমিদারের বাড়ি ডাকাতি করতে যাওয়া, বড় লোকের ওপর ভীষণ নিষ্ঠুর, গরিবের ওপর পরম দয়ালু, খেয়ালি, ধূর্ত, উদার বিখ্যাত ডাকাতদের কাহিনীতে তাদের বিরাট দেহ আর অদ্ভুত অমানুষিক শক্তির কথা পড়েছি, যাদের ভীষণ আকৃতি দেখলেই লোকের দাঁত কপাটি লাগতো। হুঙ্কার শুনলে কয়েক মাইল তফাতে গর্ভপাত হতো স্ত্রীলোকের। বড়লোকের টাকা লুটে তারা গরিবকে বিলিয়ে দিত। দুর্ভিক্ষের সময়
যোগী ডাকাতও নাকি মানুষ বাঁচাবার মহৎ কাজে নেমেছিল, সেবাও করতো পথে ঘাটে মুমূর্ষুর। সুযোগ মতো চুরি ডাকাতি করে খাদ্য জুটিয়ে বিলিয়ে দিত। কয়েকটা মেয়েকে ক্রেতার কবল থেকে ছিনিয়ে নিয়ে বাঁচিয়েছে শোনা যায়। সাতকোশি খালে সরকারি চালের নৌকোয় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে 2 বছর জেল হয় তার। যোগী কথার সূত্র হারিয়ে ফেলেছে বুঝে মনে করিয়ে দিলাম। মরছে, তবু ছিনিয়ে খায়নি কেন, যে কথা বলছিলে? ও হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি জানি কেন ছিনিয়ে খায়নি। শুধু আমি, একমাত্র আমিই জানি, কেউ জানে না। আর আপনার মতো অনেক বাবুকে শুধিয়েছি, তারা সবাই ঘুরিয়ে পেঁচিয়ে এটা সেটা বলেন, বড় বড় কথা, আবোল তাবোল লম্বা চওড়া কথা। আসল ব্যাপারে স্রেফ ফাঁক। বোঝেন না কিছু, জানেন না কিছু, বলবেন কি? এক বাবু বললেন, বেশিরভাগ তো গরিব চাষি, নিরীহ গোবেচারা লোক, কোনো কালে বেআইনি কাজ করেনি। লুট করে কেড়ে নিয়ে খাবার কথা ওরা ভাবতেও পারে না। শুনলে গা জ্বলে বাবু, স্বাদ যায় না। চাছা গালে একটা থাপ্পড় দিয়ে কানটা মলে দিতে। বেআইনি কাজ, বেআইনি যে জানে মরে যাবে কেড়ে না খেলে, সে হিসেব করেছে কাজটা আইনি না বেআইনি। ছিনিয়ে খেলে তাকে পুলিশ ধরবে, তার জেল হবে। জেলে যেতে পারলে তো ভাগ্যই ছিল তার। মেয়ে বউকে ভাড়া দিচ্ছে, বেচে দিচ্ছে। সুযোগ পেলে তার চেয়ে কমজোরি মরো মরো সাথীর গলা টিপে মেরে ফেলেছে, যদি এক মুঠো খুদ জোটে। তার কাছে আইন। আরেকবাবু বললেন, ওটা কি জানো যোগী, ওরা সব মূর্খ গরিব চাষাভুষো মানুষ, অদেষ্ট মানে। না খেয়ে মরতে হবে, বিধাতার এই বিধান, উপায় কি? এই ভেবে মরেছে না খেয়ে, লুটেপুটে খেয়ে বাঁচবার চেষ্টা করেনি। শুনেছেন বাবু কথা, আধ জ্বালানি পণ্ডিতি কথা, সাপে কাটে, রোগে ধরে, আগুন লাগে, বন্যা হয়, আকাল আসে, সব অদেষ্ট বটেই তো, কে না জানে সেটা। তাই বলে সাপে কাটলে বাঁধন আটে না, ওঝা ডাকে না। রোগে বড়ি পাচন, শিকড় পাতা খায় না, মানত করে না। ঘরে আগুন লাগলে দাওয়ায় বসে তামুক টানে, ফসল বাঁচাতে যায় না বন্যা এলে। আকাল অদেষ্ট বলে কেউ ঘরে বসে হাত পা গুটিয়ে মরেছে একজনও, কেউ ওদের যা কিছু আছে বেচে দেয়নি বাঁচার জন্য। ছেলে মেয়ে বউ বনশুদ্ধ ছুটে যায়নি শহরে বাবুদের রিলিফখানায়। অদেষ্ট মানে, হ্যাঁ, অদেষ্টে মরণ থাকলে মরবে জানে। হ্যাঁ, তাই বলে ছিনিয়ে খেয়ে বাঁচতে পারলে চেষ্টা করে দেখবে না একবারটি? আরেক বাবু বললেন, বাবুরা কি বলেন জানি যোগী, তোমার কথা বলল। শোনেন না বাবু মজার কথা, হাসি পাবে শুনলে। বললেন কি? না, আধপেটা খাওয়া, উপোস দেওয়া ওদের চিরকালে অভ্যেস। ঘটি বাটি জমি জমা তো চিরজন্মই বেঁচে আসছে পেটের জন্যে। আকাল তো ওদের লেগেই আছে বছর বছর। বলতে বলতে গলা সত্যি ধরে এসেছিল তেনার। দুঃখীর তরে দরদ ছিল বাবুর। নাক ঝেড়ে গলা খাঁকড়ে তারপর বললেন, বড় আকাল এলো। ওরাও এইভাবে লড়াই করলো বাঁচতে, চিরকাল যেমন করে এসেছে। ঘরে ভাত না থাকলে যা করা ওদের অভ্যেস। আমি বললাম, তা নয় বুঝলুম বাবু, না খাওয়াটা ওদের অভ্যেস ছিল, কিন্তু মরাটাও কি অভ্যেস ছিল বাবু? যোগী হা হা করে হাসিতে ফেটে পড়ে। বুঝতে পারি অনেকবার অনেককে শোনালেও এই পুরনো মর্মান্তিক রসিকতার রস তার কাছে জলো হয়নি। বললাম, ধরুন একটা দোকান, তাতে কিছু চাল আছে। লোক মোটে 2 কি 3টে দোকানে, 7 দিন উপোস দিয়ে আছে। 1 কুড়ি 1.5 কুড়ি লোক জানে যে চাল কটা পেলে বাঁচবে, নয়তো মৃত্যু নিশ্চয়। অত সব নয়, নাই জানলো, পেটে তো খিদে ডাকছে। হানা দিয়ে চাল কটা ছিনিয়ে নিলে ঠেকাবার কেউ নেই। তা না করে ফেউ ফেউ করে শুধু ভিক্ষে চাইলো কেন ওরা? দোকানি দূর দূর করে খেদিয়ে দিতে আবার গেল কেন অন্য জায়গায় ভিক্ষে চাইতে?
এমন কত দেখেছি সহজে ছিনিয়ে নেবার খাসা সুযোগ, কিন্তু ছিনিয়ে না নিয়ে বিনিয়ে বিনিয়ে দয়া চেয়েছে, না পেয়ে মরেছে। বাবু আমতা আমতা করে একটা জবাব দিলেন। সেই অভ্যেসের কথা। 10 জনে মিলে দল বেঁধে লুট করতে কি ওরা জানতো না? কথাটা ভাবতে পেরেছে। খুদকুড়ো নিয়ে বরং মারামারি করছে নিজেদের মধ্যে। আসল কথাটার জবাব নেই। জানলে তো বলবেন। জবাবটা জানি আমি, শুধু আমি, আর কেউ জানে না। তবে বলি শুনুন। ডাকতেছ? ঘরের ভিতরের অন্ধকার হয়ে এসেছে। একটি প্রদীপ জ্বলতে সেদিকে নজর পড়েছিল। প্রদীপটি হাতে নিয়ে বেরিয়ে এলো কালো পেড়ে পোড়া শাড়ি পরা ঢ্যাঙা একটা যুবতী। মনে হলো যোগীর উদ্ধার করা মেয়েদের একজন নয় তো? তারপরেই খেয়াল হলো যোগী প্রায় 2 বছর জেলে কাটিয়ে মোটে মাস 3-4 আগে জেল থেকে বেরিয়েছে। তামাক দে। প্রদীপটা চৌকাঠে বসিয়ে দিয়ে সে তামাক সাজতে গেল। আমার পরিবার, যোগী বলল, হারিয়ে গেছিল। জেল থেকে বেরিয়ে 1 মাস 1.5 মাস ধরে খুঁজে খুঁজে বার করেছি সদরে। ব্যাপারটার ইঙ্গিত বুঝে চুপ করে রইলাম। বাইরের দিনের আলো নিভে গিয়ে প্রায় গোটা চাঁদটার জ্যোৎস্না তখন স্পষ্ট হয়ে উঠেছে। যা বলছিলাম বাবু, সর্বনাশা দিনগুলোর কথা জানেন তো সব, নিজের চোখে দেখেছেন সব। আপনাকে বলতে হবে না বর্ণনা করে। আমি তখন হকচকিয়ে গেছি। না খেয়ে তোকে পথে ঘাটে মরছে দেখে মনে বড় কষ্ট, আর গায়ে জ্বালা, ভীষণ জ্বালা। শালা জোরদার, নন্দ আড়তদার, সরকারি কর্তা করিম সাহেব, পুলিনবাবু, এদের কাণ্ড কারখানা দেখে এলাম। কলকাতা গিয়ে পর্যন্ত কাটিয়ে এলাম 7 দিন। 7 দিন রাস্তায় ঘুরে ঘুরে। বুঝি না ব্যাপারটা কিছু। যত ভাবি মাথা গুলোয় যায়। অন্যের তো অভাব কিছু নেই। এত লোক মরে কেন ছিনিয়ে না খেয়ে? গরু ছাগল তো মাঠে ঘাস না পেলে খেতে ঢোকে, মার খেয়ে নড়তে চায় না সহজে, বাগানে ফুল গাছ খায়, ঘরের চালা থেকে খড় টেনে নেয়। এগুলো মানুষ হয়ে করছে কি? ধান চাল লুট করি 2-1 জায়গায়, বিলিয়ে দিয়ে এদিক ওদিক। মন মানে না। একা আমি 2-4 জনকে নিয়ে লুটে পুটে কটাকে খাওয়াবো? বাধা দল আমার ছিল না। পেশাদার ডাকাত আমি নইকো, যাই বলুক লোকে, আর পুলিশে আমার নামে অকথা কুকথা। আপনার কাছে লুকোবো না। মাঝে দল গড়ে হানা দিয়ে লুট করেছি টাকা পয়সা, গয়নাগাটি, মারধর করেছি, কিন্তু মানুষ একটা মারিনি বাপের জন্মে। বাপ যদি জন্ম দিয়ে থাকে মুখে। কাজ ফতে করে দল ভেঙে দিয়েছি ফের। টাকা পয়সার বদলিতে ধান চাল লুটের জন্য দল একটা গড়তে চাইলাম। সাঙাতেরা কেউ শিকার গেল না 2 জন ছাড়া। ডাকাতি করব সোনা দানার বদলে ধান চালের জন্য, তাও আবার বিলিয়ে দেব? শুনে ওরা ভাবলো হয় মাথাটা মোর বিগড়ে গেছে, নয় তামাশা করছি ওদের সাথে। 2 জন যারা এলো তারা ছোকরা বয়সী, ওস্তাদ বলে মোকে মানত। 2 জনকে নিয়ে মোটা দাও কি মারবো বলুন? চুকছাক 2-10 মন চাল তো পেলে কেড়ে নিই। বিলোতে গিয়ে শুরু করতে না করতে ফুরিয়ে যায়। দেশ জুড়ে সবার পেটের চামড়া চামচিকে। কজনকে দেবো আমি? ভাবলাম দুত্তর, এ শখের ক্যাদানি দেখিয়ে আর কাজ নেই। মোর 2 মুঠো বালির বাঁধে কি এই মড়কের বন্যা ঠেকানো যাবে? তার চেয়ে এক কাজ যদি করি তবে হয়তো ফল হবে কিছুটা। না খেয়ে মরছে যারা, তাদের শেখাতে হবে ছিনিয়ে খেয়ে বাঁচতে। নিজের পেট ভরাবার ব্যবস্থা নিজে যদি না ওরা করতে পারে, আমার গরজ না। কি বলেন বাবু? সদরের মন্দবস্তি থেকে খুঁজে উদ্ধার করে আনা যোগীর পরিবার ফু দিতে দিতে কলকে এনে দেয়। কলকের আগুনে লালিয়ে লালিয়ে ওঠা তার ভোঁতা লম্বাটে মুখ। মন্দ মেয়ের বস্তির জীবনের কোনো ছাপ চোখে পড়ে না, বরং শান্ত, নিশ্চিন্ত, নির্ভর খুঁজে পাই। সেই থেকে বসে আছেন।
যোগী বলে কলকেটা হুকোয় বসিয়ে। তার পরিবার দাঁড়িয়ে থাকে কথা শেষ হবার অপেক্ষায়। একটু চা দিয়ে যে ভদ্রস্থতা করব তার ব্যবস্থা নেই গরিবের ঘরে। দুটো চিড়ের মোয়া খাবেন বাবু? নতুন গুড়ের টাটকা মোয়া। ভদ্র অতিথিকে নিয়ে তার বিপন্ন ভাব অনুভব করে বলি, খাবো না? এতক্ষণ বলতে হয়? জোর খিদে পেয়েছে। আমি ভাবছি কী ব্যাপার, মুড়ি চিড়ে কিছু কি নেই যোগীর? খেতে বলছে না। যোগীর পরিবারের হাসিটা আধা দেখতে পাই প্রদীপের আলোয়। সদরে রিলিফখানা খুলেছে, খিচুড়ি বিলি করে। শটান গিয়ে হাজির হলাম সেখানে। সেজে গুজে গেলাম, ছেঁড়া নেংটি পরে, উদলা গায়ে, মোজদারি না কামিয়ে। তবু অন্যের অভাব তো ভোগ করিনি কোনো একটা দিন 2-4 বছরের মধ্যে। ওসব কাকলাসের সাথে কি মিশ খায় মোর। আর চোখে তাকায় সবাই, ভাবে যে এ আবার কোত্থেকে এলো। ঝোলের মতো ট্যাকট্যাকে পাতলা খিচুড়ি যে বিলোয়, সে ব্যাটার ছেলে মোকে দেখলেই বলে, হারামজাদা তুই এখানে কেন? খেটে খাবি যা। মেয়ে ছেলে দু একটা দেখে শুনে ভাব জমাতে চেষ্টা করে মোর সাথে। ভাবে যে মোর বুঝি সঙ্গতি আছে। অন্তত 2-4 বেলা খাবার চুপি চুপি শার্ট গায়ে দিয়ে ধুতি পরে শহরে ঢুকতে বেরুবার সময় হয়তো বা দেখে ফেলতে পারে। কান না পেত বাবু মেয়ে ছেলে কটার রকম দেখে। মেয়ে ছেলে, হাড়ে জড়ানো সিটে চামড়া, তাতে ঘা প্যাচড়া, আদোঠা চুলের জট খ্যাপার মতো চুল করছে উকুনের কামড়ে। মাই বলতে লবঙ্গের মতো শুকনো বোটা, পাছা বলতে লাঠির ডগার মতো খোঁচানো হাড়ি। আর কি দুর্গন্ধ গায়, পচা ইঁদুর মরা সাপের মতো। তাদের চেষ্টা পুরুষের মন ভুলিয়ে একটা বেলা একটু খাওয়া জোগাড় করা পেট ভরে। যোগী গুম খেয়ে থাকে যতক্ষণ না তার পরিবার ডালায় 8-10টা চিড়ার মোয়া আর ছোটোখাটো নৈবেদ্যের মতো নারকেল নাড়ু সাজিয়ে এনে আমার সামনে ধরে। পরিবারটিও তার রোগা ঢ্যাঙা ছিপছিপে, তবে সুস্থ। কোড়া কাপড়ের ভাঁজে ছোট মাই, আবার সন্তান আসতে চাইলে যা সুধায় ভরে উঠবে অনায়াসে। মারাত্মক গুম খাওয়া ভাবটা কেটে যায় যোগীর। ওর দিকে তাকিয়েই বলে, বাবুকে কি রাক্ষস ঠাউরালি নাকি? 2টো মোয়া 2টো নাড়ু রেখে তুলে নিয়ে যা সব। গ্লাস নেই তো কী হবে, ঘটিটা মাজা আছে। টিউবওয়েলের জলের কলসি থেকে জল এনে দে ঘটিতে। একটু থেমে বিনয়ের সুরে হঠাৎ অন্য একটা কৈফিয়ত সে বলে তার পরিবারকে। মাছ আর আজ আনা হলো না বিন্দি। মাছের তরে মরছি। বিন্দি এতক্ষণে এবার প্রথম মুখ খোলে ঝংকার দিয়ে। সবাইকে বলি, ছিনিয়ে নিয়ে খাও না। এসো আমরা সবাই মিলে ছিনিয়ে নিয়ে খাই। ব্যাপার বুঝছো তো? ওদের খিচুড়ি ভোগের জন্য যে চাল ডাল আসে তার বেশিরভাগ চোরাগোপ্তা হয়ে যায়, নইলে খিচুড়ি এমন নুন জলের মতো লাগে। এমনিও মরবো অমনিও মরবো। এসো বাঁচার তরে লড়াই করি মরে। কর্তারা ভোজ খাবেন, মোরা না খেয়ে মরবো? কেড়ে খাই এসো। এমনিভাবে কত করে কত রকমে বুঝিয়ে বলি, কেউ যেন কান দেয় না কথায়। কান দেয় না ঠিক নয়, কানে যেন যায় না কথা। ঝিমোতে ঝিমোতে বলে, কি বলছিলে? বলে আবার ঝিমোয়। জলো খিচুড়ি এক চুমুকে খাবার খানিক পরে যদি বা কেউ কেউ একটু উৎসাহ দেখায়, একটু জ্বালা জানায় যে সত্যি এত অন্ন থাকতে তারা না খেয়ে মরবে, এ ভারী অন্যায়। বিকেলে তারা নিঝুম হয়ে যায়। রিলিফখানায় শাড়ি দিতে আগু পিছু নিয়ে কামড়াকামড়ি করে। ছোট এক মগ সেদ্ধ চাল ডালের ঝোলের জন্য ছিনিয়ে নিয়ে পেট ভরে ডাল ভাত খাবার জন্য কারো উৎসাহ দেখি না। একদিন খবর পেলাম রিলিফখানার জন্যে মোটা মতো সরকারি চালান আরেকটা এসেছে একদিন পরে। 7 দিন কেন, পুরো আধ মাস সত্যিকারের ঘন খিচুড়ি বিলানো চলবে। কিন্তু দেখে শুনে তখন অভিজ্ঞতা জন্মে গেছে বাবু। যত চালান আসুক, একটা দিনের বিলানো খিচুড়িও সত্যিকারের খিচুড়ি হবে না। চাল ডাল বেশিরভাগ চলে যাবে চোরা বাজারে।
সদরে জানা চেনা লোক ছিল কটা, মানে আর কি আপনার কাছে ঢাক ঢাক গুড়গুড় করবো না। শহরের চোর ছাচোর গুন্ডা বজ্জাত চোরাগোপ্তা ছোড়ামারা গোছের লোকের সর্দার কজন আর কি। ওপরওয়ালাদের সাথে খাতির ছিল ওদের। ওদের ছাড়া চলে না সরকারি বেসরকারি বড় কর্তাদের চোরা কারবার। ওদের একজন একটা ব্যাপারে সাথে ছিল মোর বছর আগে, বড় বাঁচান বাঁচিয়েছিলাম 2-10 বছরের জেল থেকে। একটু খাতির করলো, খানিকটা মাত্র। ওর মারফতে আর 2-4 জনকে জড়ো করে, তারাও চিনতো জানতো মোকে। চাল চেলে ভাওতা মেরে কাণ্ড করিয়ে দিলাম একটা রেলের স্টেশনে। চারদিকে হইচই পড়ে গেল। চালানি চাল ডাল সব গেল রিলিফখানার গুদামে। শেষ বস্তাটি। বললে না পিত্ত হয়ে যাবেন বাবু। পুরো 4টে দিন ঘন খিচুড়ির সাথে একটা করে আলু সেদ্ধ খেলো ভিখিরির দলকে দল সবাই। অর্ধেক লোককে দিতে না দিতে ফুরিয়ে গেল। না খিচুড়ি কেউ বলল না, ধমক দিয়ে ওবেলা আসিস, এখন ভাগ শালার বেটা শালা। আর এটাই আসল কথা, মন দিয়ে শোনেন বাবু। ছিনিয়ে খেয়ে বাজবার কথা যারা কেউ কানে তোলেনি, 2 দিন 2 বেলা 1 মগ চাল ডাল আর একটা করে আলু সেদ্ধ খেয়ে সকলে কান পেতে শুনতে লাগলো আমার কথা। সায় দিতে লাগলো যে এই ঠিক, এছাড়া বাজবার উপায় নেই। মুখের গ্রাস নিয়ে ছিনিমিনি খেলছে বজ্জাতরা, কেড়ে নিতে হবে সব, পেট পুড়ে খেয়ে বাঁচতে হবে 2 বেলা। আমি যা বলি সবাই সায় দিয়ে তাই বলে। ব্যাপারটা বুঝে উঠতে পারি না, মাথা গুলিয়ে যায়। পরদিন যেন উৎসাহ আরও বেড়ে যায়। পরের দিন তাদেরই কজন আমার কাছে এসে বলে যে তারা গুদম থেকে চাল ডাল ছিনিয়ে নিতে রাজি, নিজেরা রেঁধে বেড়ে খাবে। আমি একদিন জপাচ্ছি তাদের, আমাকে ঠিকঠাক করে চালাতে হবে। কখন কিভাবে কোথায় কি করতে হবে, গুদম থেকে মালপত্র সব লুটপাট করে নিতে হলে। কি বোকামিটাই করলাম সেদিন বাবু। ভাবলাম কি এমন আবোল তাবোলভাবে নয়। মাঝে মাঝে 3 বন্দুকওয়ালা জমিদারের বাড়ি হানা দেবার আগে যেমনভাবে দল গড়েছি শিখিয়ে পড়িয়ে তালিম দিয়ে, তেমনিভাবে এদের গড়ে তুললাম। টাকা পয়সা লুটতে নয়, ছিনিয়ে খেয়ে বাজবার কায়দা। এই না ভেবে পিছিয়ে দিলাম সবাইকে নিয়ে যাওয়াটা কদিনের জন্যে। রাতারাতি মিলিটারি লরিতে চালান হয়ে গেল রিলিফখানার গুদমের অর্ধেক মাল। পরদিন সেই রং করা জলো খিচুড়ি। তাতে যেন জোর বেড়েছে মনে হলো সকলের, দল বেঁধে ছিনিয়ে খাওয়ার স্বাদটায়। মুখে ঘিরে ধরে সদেরেক মাগি মদ্য বলতে লাগলো, চলো না যাই, ছিনিয়ে আনি ধান চাল। বাচ্চাগুলো পর্যন্ত তড়পাতে লাগলো। বৈকুণ্ঠসার গুদামে কম করে 3000 মণ চাল আছে জানতাম। চালান দেবার ব্যাপারে কর্তাদের সাথে ভাগ বাটোয়ারার মীমাংসা না হওয়ায় ব্যাটার গুদমে মাল শুধু জমছিল মাসখানেক। গুদমটার হদিশ টদিশ নিয়ে কালক্ষণ সুযোগ ঠাউর করতে 2 দিন কেটে গেল। যখন বললাম কিভাবে কি মতলব করেছি শালার গুদমের জমানো অন্ন ছিনিয়ে নেবার, তেমন যেন সাড়া এলো না সবার কাছ থেকে। শুধু তাদের নয়, চারদিকের কম করে 1000টা ভুখা মেয়ে পুরুষ বাচ্চা কাচ্চাদের বাঁচাবার উপায় হবে বললাম, সায় এলো কেমন মন মরা ঝিমোনো মতন। পরদিন কেউ যেন কান দিল না আমার কথায়। জলো খিচুড়ি বাগাবার ভাবনায় সবাই যেন ফের আবার মশগুল হয়ে গেছে। আর কিছু ভাববার ক্ষমতা নেই, মন নেই। সেদিন বুঝলাম বাবু কেন এত লোক না খেয়ে মরেছে। এত খাবার হাতের কাছে থাকতে ছিনিয়ে খায়নি কেন? একদিন খেতে না পেলে শরীরটা শুধু শুকায় না, লড়াই করে ছিনিয়ে খেয়ে বাঁচার তাগিদও ঝিমিয়ে যায়। 2-4 দিন একটা কিছু খেতে পেলেই সেটা ফের মাথাচাড়া দিয়ে ওঠে। 2 দিন খেতে না পেলে ফের ঝিমিয়ে যায়। তাই এতে আশ্চর্য কি? এ তো সহজ সোজা কথা, কেউ বোঝে না কেন তাই ভাবি। শাস্ত্রে বলেনি বাবু, অন্ন জল প্রাণ। খেতে না পেলে গরু দুধ দেয় না, বলদ জমি চাষে না, কয়লা না খেয়ে ইঞ্জিন গাড়ি টানে। মহাভারতে সেই মুনির কথা আছে, না খেয়ে তপ করেন। একদিন দেখেন কি
গর্তের মুখে পুতুলের মতো জ্যান্ত জ্যান্ত মানুষ ঝুলছে ঘাসের শিকড় ধরে। শিকড়গুলো দাঁতে কাটছে ইঁদুর। মুনি বললে, করছো কি তোমরা সব? ইঁদুরে শিকড় কাটছে দেখছো না? গর্তে পড়বে যে ধপাস করে। খুদে খুদে লোকগুলো বললে, বাপু মোরা তোমার পূর্বপুরুষ, বংশে শুধু তুমি আছো। তুমি হলে এই শিকড়টা যা ধরে মোরা ঝুলছি। হ্যাঁ দেখো নিচে নরক। শিকড় যিনি কাটছেন চোখা ধারালো দাঁত দিয়ে, তিনি হলেন ধম্মমশাই। বিয়ে করো পুত্তুর, জন্মাও, মোদের বাঁচাও নরক থেকে। মুনি ভরকে গিয়ে তাড়াতাড়ি বিয়ে করলে এক রাজার মেয়েকে। রাজভক্ষে পুষ্ট মেয়ে, চটপট ছেলে হবে, পূর্বপুরুষ উদ্ধার পাবে। বছর কাটে, 2 3টে, গর্ভ হয় না রাজার মেয়ের। মুনি চটে বলে, এ কি কাণ্ড বলো তো বউ, তুমি বাজা নাকি? রাজার মেয়ে বলে ঝংকার দিয়ে লজ্জা করে না বলতে? উপোস করে শুকনো কাঠি হয়ে উনি বনে গিয়ে তপস্যা করবেন। এক রাত্রির খেয়ে শুতে বসবাস করতে পারবেন না। বিয়ে করা বউয়ের সাথে ফের বলবেন যে ছেলে হয় না কেন? বউ তুমি বাজা নাকি? লজ্জা করে না? না খেয়ে নিজে বাজা হয়েছ। শক্তি নেই, ক্ষমতা নেই, বউকে বাজা বলতে লজ্জা করে না? কথার মানে বুঝে তপস্যা করে যে সোজা কথা বোঝেনি সেটা চট করে বুঝে নিয়ে মুনি ঠাকুর তাড়াতাড়ি গিয়ে বৃত্তি চায় রাজার কাছে। দুধ, ঘি, লুচি, মাংস, পোলাও, কালিয়া খায় পেট ভরে, যত খেতে পারে। বললে না পিত্তয় যাবেন না বাবু, 1 বছরে ছেলে বিয়োয় মুনির বউ। রাত হয়নি, যেতে হবে না বাবুকে 1.5 কোষ পথ। যোগী ডাকাতের পরিবার এসে বলে, মনে হয় সত্যি কি মিথ্যে জানি না, মেয়েটার গড়ন এমন রোগাটে ছিপছিপে বলেই বোধহয় আগামী মাতৃত্ব এতখানি স্পষ্ট হয়েছে। মনে হয় 3-4 মাসের মধ্যে যোগী ডাকাতকে সে ছেলে বা মেয়ের বাপ করবেই। জ্যোৎস্নায় গেও পথে 4 মাইল দূরের স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে ভাবি, যোগী কি এতই বোকা? সে এত জানে আর এই সহজ সত্যটা জানে না। খুব কম করেও কটা মাস অন্তত লাগে মেয়ে মানুষের মা হয়ে ছেলে বা মেয়ে বিয়েতে। আমার দেশের মাটিতে আমি সমান তালে চলতে পারি না যোগীর সাথে। আলের বাঁকে হোঁচট খাই, কাটা ধানের গোড়ার খোঁচায় ব্যথা পাই, কাঁচা মাটির রাস্তায় উঠতে 1.5 হাত নালায় পড়ে যাই। যোগী সামলে সুমলে টেনে নিয়ে চলে আমায়। তার মুখের দিকে চেয়ে বুঝতে পারি আমার হিসেব নিকেশ বিশেষণের ভুল। যোগী ডাকাত মহাভারতের সেই মুনি নয়। স্বর্গ নরক তার কল্পনায় আছে কি নেই সন্দেহ। বংশরক্ষায় সে মোটেই ব্যগ্র নয়। ইংরেজের জেল থেকে ছাড়া পেয়ে খুঁজে খুঁজে মন্দ বস্তি থেকে হারানো বউকে ফিরে এনে সে আজ শুধু এই কারণে অখুশি হতে নারাজ যে বউ তার যে ছেলে বা মেয়ের মা হবে সে তার জন্মদাতা নয়। সে বাপ হবে তার পরিবারের বাচ্চার, ছেলে বা মেয়ে যাই হোক সেটা। আজে বাজে খেয়ালে যেসব খেয়াল তাদেরই মানায়, তাদেরই ফ্যাশন। যারা ছিনিয়ে খেয়ে বাঁচার প্রবৃত্তিটা পর্যন্ত কেচে দিয়ে মারতে পারে লাখে লাখে মা বাপ, ছেলে মেয়ে, অনর্থক অখুশি হতে রাজি নয় মানুষ। তার পরিবার খেতে না পেয়ে হারিয়ে গিয়েছিল তো, যেভাবে পারে খেতে পেয়ে নিজেকে বাঁচিয়েছে তো, তারপর আর কোনো কথা আছে?